যখন খেলতো ছাদে, রাত্রিবেলা না ঠিক সেম আওয়াজ হতো। এবং আমরা বহুবার, আমার বাবা যখন বেঁচে ছিলেন উনি বহুবার গিয়ে দেখেছেন ছাদে কেউ কোথাও নেই। টয়লেটের দরজাটা পুরো মানে ছিটকিনি দেওয়া ছিল, পুরো প্রেসার দিয়ে ধাক্কা দিয়ে কেউ খুলে দিয়েছে। সেটাকে পাশ ফিরেছি যখন, অন্ধকার ছিল, বলছি আমি পরিষ্কার দেখছি একটা ব্ল্যাক কালারের একটা শ্যাডো, মানে একটা কিছু দাঁড়িয়ে আছে। পেশায় সরকারি অফিসার হিসাবে কর্মরত হাওড়া নিবাসী মিসেস অঙ্কিতা মৈত্র চক্রবর্তীর জীবনে কিছু এমন ঘটনার সম্মুখীন হতে হয় যা ওনাকে আজও হয়তো অনেক প্রশ্নের মুখে জীবন এনে তাকে দাঁড় করিয়ে দেয়, যার উত্তর হয়তো উনি আজও খুঁজে চলেছেন। আজকের পডকাস্টটি আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনি শুনছেন টেরর এফএম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনিও যদি নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি যোগাযোগ করে ফেলুন। আর দেরি করব না, শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অঙ্কিতা দি কেমন আছেন আপনি? আমি ভালো আছি। দীপাবলির শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাকেও ভালো দীপাবলির কাটুক। অনেক শুভেচ্ছা এবং আপনার ফ্যামিলিকে অনেক অভিনন্দন দিওয়ালির। ধন্যবাদ। আর আজকে তো ভাইফোঁটা, তার জন্যও আমি চাই যে আপনাদের মতো ভাইয়েরা যারা এত নিশ্চয়। সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছেন তারাও যেন আজীবন ভালো থাকুন, এটাই কামনা করি। আশীর্বাদ করুন যেন আমাদের চ্যানেলটা যেন বড় হয়। অবশ্যই আমি টেরার এফএম চ্যানেলের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। দীপাবলির আলোয় আলোকিত হোক আপনার এই চ্যানেল। লাস্ট টাইম আপনার সাথে ফেসবুকে কথা হয়েছিল এবং ফেসবুকে আমি হ্যাঁ, একটা সম্ভবত একটা পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটা আপনি কমেন্ট করেছিলেন যে আপনার জীবনে কিছু ভৌতিক বা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স রয়েছে, যে কারণে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করি মেসেঞ্জারে এবং মেসেঞ্জারের মাধ্যমে আমাদের কথোপকথন হয় এবং তারপর আজকের এই পডকাস্টে আপনার সাথে আমার একটা কথা বলার সুযোগ হয়েছে। তো আমি হ্যাঁ। আজকে জানতে চাইবো যে আপনার লাইফে যে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি আমাদেরকে একটু ডিটেলসে বলেন, মানে কিভাবে সূত্রপাত হয়েছিল এবং ঘটনার ভয়াবহতার কতটা বা কিরকম ছিল, সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের সাথে একটু শেয়ার করেন। অবশ্যই। প্রথমেই ধন্যবাদ জানাই আপনার টেরার এফএম চ্যানেলকে এবং আপনাকে যে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সকলের কাছে তুলে ধরতে পারি। তো অবশ্যই। এই যে ঘটনা, অ্যাকচুয়ালি ঘটনা একটা নয়, অনেকগুলো ঘটনা, টুকরো টুকরো ঘটনা পরপর আমি সিকোয়েন্সে বলবো। এই অভিজ্ঞতাটা যে শুধু একা আমার সাথেই হয়েছে এরকম নয়, আমার বেশ কিছু ফ্যামিলি মেম্বারসদের তাদেরও মানে ওনারাও জড়িত আছেন আর কি। আমি অনেকগুলো ছোট ছোট ঘটনা জুড়েই বলবো, কিন্তু দু ধরনের মানে একই টাইপের ঘটনা একটা আছে, মানে একই প্লেসে আর কি, সেটা আমি প্রথমে বলে নেবো আর তারপরেরটা আমি পরে বলবো। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমার যে বাড়ি, মানে আমার বাবার বাড়ি আর কি, সেই বাড়িতেই অনেকগুলো অভিজ্ঞতা আর কি আমার, আমার মায়ের, আমার বোনের, আমার মানে আমাদের আছে আর কি। বুঝতে তো পারছি। সেই সেই জন্যই আর কি বলছি, মানে অনেকে রিলেটেড, মানে অনেকেই রিলেটেড। হয়তো পার্টিকুলার একই ঘটনা সবার সাথে হয়নি, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, কিন্তু কোথাও যেন আমার মনে হয়েছে যে সবকিছুর সঙ্গে একটা যোগসূত্র আছে আর কি। তো আচ্ছা। আমি শুরু করছি। আমার বাড়িটা মানে বাবার বাড়িটা হচ্ছে হাওড়াতে। যেহেতু এটা তো একটা রেসিডেন্সিয়াল প্লেস, মানে আশেপাশে বাড়ি টাড়িও আছে, তবে পার্টিকুলার প্লেসটার নাম বলছি না, একদমই না, একটু ব্যক্তিগত অসুবিধা অসুবিধা নেই। হতে পারে। তো অসুবিধা নেই। আমার অ্যাকচুয়ালি বাড়িটা একদম হাওড়া টাউনেই। কলকাতা থেকে যদি কেউ নিজ গাড়িতে আসেন তাহলে হয়তো 15 to 20 মিনিট ম্যাক্সিমাম, আর বাস বা পাবলিক ট্রান্সপোর্ট এলে 30 মিনিটস মতো। তো আমাদের বাড়িটার একটু বিবরণ দিয়ে দিই, তাহলে গল্পটা বা ঘটনাটা যাই বলুন,
এগুলো বলতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। নিশ্চয়ই। আমাদের যে বাড়িটা, অ্যাকচুয়ালি বাড়িটা হচ্ছে ৫ কাঠা জায়গা, তার মধ্যে 4টে বাড়ি আছে, মানে প্লটটার মধ্যে ভাগ করে 4টে বাড়ি আছে। তার মধ্যে একটা বাড়ি মানে একদম কোণার দিকে, সেটা হচ্ছে সবচেয়ে পুরনো। মানে আমার জন্মের আগে আমার বাবা ওটা তৈরি করেছিলেন, মানে আমার বাবা মায়েরা সব থেকে প্রথমে ওইটাই আসে। এবং ওই যে প্লটটা, ওই বাড়িটা যেটা করেছিলেন একদম পুরনো বাড়ি যেটা, সেটা ধরে নিন 40, 50, 45 এরকম পুরনো হবে আর কি। তো ওই আর তারপরে আমরা তার এই ধরুন সামনের প্লটটা 40-50 আমরা, বছর পুরনো? হ্যাঁ, আচ্ছা। মানে যে প্লটে ঘটনাটা আমার সাথে হয়েছিল আর কি। তো বুঝতে পারছি। তার সামনে আর কি, মানে একটা ধরুন ফাঁকা মাঠ, ফাঁকা মাঠে 4টে বাড়ি আছে। তো যে জায়গাটায় আমার সাথে আমি যে অভিজ্ঞতাটা ফেস করেছিলাম, সেইটা বিবরণ আমি দিচ্ছি। ওটা সব থেকে পুরনো, ওটা আমার বাবা আগে বানিয়েছিলেন, মানে আমার জন্মের আগে। তো আমার দিদি তখন খুব ছোট, তখনই মানে ওনারা প্রথম ওখানে আসেন আর কি। তো মোটামুটি ধরুন 45 বছর তো হবেই ওই বাড়িটার এখন বয়স। আচ্ছা। তো এবারে তো এবং সামনে আমরা পরে নতুন বাড়ি করেছিলাম, পাকা বাড়ি আর কি। তো ওই মাঝখানে, যেহেতু একটা প্লটের বাড়িটা, ওই মাঝখানে একটা প্যাসেজ ছাড় আছে 3-4 ফুটের মতো। তো আমরা ওই যাওয়া আসা করতাম। ওই বাড়িটায় পরবর্তীকালে যখন আমাদের নতুন বাড়িটা তৈরি হয়, ওই বাড়িটায় আমরা থাকতাম, ওখানে রুম ছিল, মেন রান্নাটা ওখানে হতো। রান্না, খাওয়া দাওয়া, আড্ডা, কোনো লোকজন এলে বা আমাদের যখন টিচার আসতেন, আমরা ওই ঘরে পড়াশোনা করতাম। আর বাকি আমরা এখানে মানে নতুন বাড়িটা যেটা করেছিলাম, সেখানে আমরা বসবাস করতাম, মানে দুটো মিলিয়েই আর কি বসবাস করতাম। তো রান্না খাওয়া দাওয়াটা টোটালি ওখানেই হতো। তো আচ্ছা। আমি যে আমার প্রথম যে ঘটনাটা বলছি, সেটা হচ্ছে আজ থেকে ধরুন 13-14 বছর আগেকার ঘটনা। 13 বছর তো হবেই। ওই 2010 কি 11, এক্স্যাক্টলি মনে নেই, মেবি 11 হতে পারে। ওই নভেম্বর মাস, মোটামুটি একদম নভেম্বরের শেষ দিকে, শীতটা ভালো শুরু হয়ে গেছে। ওই 27-28 তারিখ করে হবে। এখন তো আমরা ঠান্ডা পাই না বললেই চলে, মানে ডিসেম্বরেও এখন আমাদের এসি চালাতে হয়। কিন্তু 10-12 বছর আগেও তো একটু সিনারিওটা আলাদা ছিল। তখন তো ঠান্ডা ঠান্ডা পড়তো, এখন আর সেরকম পাওয়া যায় না। বিশেষ করে এই সমস্ত শহরাঞ্চলে তো খুবই এফেক্টটা বোঝা যায় পলিউশনের। যাই হোক, তো সেখানে আর কি ওরকম ঠান্ডা পড়ে গেছে ভালোই। আর সেই দিনে শুক্রবার ছিল। আমি সার্ভিস শুরু করে দিয়েছি, মানে আমি তখন গ্রাজুয়েশনের পরে জব করি। তো শনিবারে আমাদের ছুটি থাকতো। শনিবার রবিবার ছুটি মানে হচ্ছে শুক্রবার দিন একটু তখনও অব্দি তো এরকম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা এরকম স্মার্টফোন তো আসেনি। তখনও অব্দি মানে একটা ট্রেন্ড ছিল যে কালকে অফিস ছুটি বা স্কুল ছুটি, মানে একটু রাত অব্দি আড্ডা ফাড্ডা হবে, বড়দের সাথে হোক বা মানে যাই হোক, মা থাকতো, দিদি থাকতো, সবার সাথে কথাবার্তা হবে, একটু বেশিক্ষণ রাত জুড়ে একটু গল্প হবে। আমার পিসিও ছিলেন একজন, উনি বর্তমানে নেই, মারা গেছেন। তো যাই হোক, খাওয়া দাওয়া এরকম, মানে খাওয়া দাওয়ার পরে বেশিরটা সময় গল্প হবে আর কি। তো যে দিন আমার সঙ্গে এই ঘটনাটা হয়, মানে আমি যেদিন এটা অভিজ্ঞতাটা আমার যেদিন হয়, সেই দিনে আমি আমার মনে আছে এখনো, অফিস থেকে এসে ওই একটু হালকা চা স্ন্যাক্স খেয়েছি। খেয়ে আমি মনে হয় বন্ধুদের সাথে গল্প করছিলাম ফোনে বা কিছু, মোটামুটি আমি একটু রাত করে খেতে যাই। আর আমাদের তখন খাওয়া দাওয়া সেরে ওই বাড়িতে, মানে যেহেতু ওখানে আমাদের মেনলি ওখানে আমরা শুতাম না রাত্রে, এই নতুন বাড়িতেই শুতাম। ওইখানে খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত কিছু গুছিয়ে গেছে, আমরা এদিকে আসতাম। আমার পিসি লাস্ট ওইদিকটা তালা দিয়ে এদিকটা আসতেন। সব মিলিয়ে ম্যাক্সিমাম ওই 11:30-12টা হতো সবকিছু শেষ করে। কিন্তু সেই দিনে আমি একটু লেট করে খেতে গেছি। আমি নিজেই খেতেই গেছি, তখন বাজে হচ্ছে ধরুন 11টা। অন্যান্য দিন 9:30-10টার মধ্যে খেতে চলে যেতাম, যেহেতু পরের দিনে অফিস থাকতো। তো যেটা বললাম, পরের দিনে অফিস ছিল না, একটু রিল্যাক্সেশন, আড্ডা ফাড্ডা মেরে
খেতেই গেছি 11টার সময়, তারপরে সেখানে বসে গল্প টল্প করে ওখান থেকে মানে খাওয়াটা আমার শেষ হয়েছে ওই 11:30, 11:40 হবে। তো আমি ওখানে হাতটা মানে ধুয়ে আর কি এসছি। তো আসার পরে কিছুক্ষণ পরে এবার আমার খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু, যা হয় মানে আমার পিসি হচ্ছেন সমস্ত কিছু বাসনপত্র এক জায়গায় জড়ো করে গোছগাছ করে ধোয়া মোছা যা আছে করে উনি আর কি বেরোবেন, তালা দেবেন। ঠিক এই গ্যাপটায় আমার একটা খুব বদ স্বভাব ছিল ছোটবেলা থেকে, একটু মানে ঠান্ডা হোক গরম হোক যাই হোক ফ্রিজে একটু আইসক্রিম টাইসক্রিম আছে কিনা মানে এগুলো চেক করা, এটা আমার একটু স্বভাব ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। আচ্ছা। তো ফ্রিজটা যেহেতু রান্নাঘরের পাশেই থাকতো ওই পুরোনো বাড়িতে, আর আমার হঠাৎ করে মনে হয়েছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি যদি একটু আইসক্রিম পাওয়া যায়। এবার যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন যদি আমি গিয়ে আইসক্রিম চাই বা মাকে যদি বলি বা আমার পিসিকে যদি বলি, আমি তো বকা খাবো, কারণ বকবে যে এত ঠান্ডা পড়ে গেছে এর এখনো কোনো আচ্ছা নেই, আইসক্রিম খাবে বলছে, তারপরে জ্বর হবে আমাদের জ্বালাবে। তো যাই হোক, তো আমি লুকিয়ে লুকিয়ে গেছি লিটারেলি। আর একটা কি ছিল যে বোন যেন না জানতে পারে, ও জানতে চাইলেই ও ভাব চাইবে আমার থেকে, সেটা দেওয়া যাবে না। তো আমি কি করেছি যে আমি খালি তাল খুঁজছিলাম ওই বাড়িটা ফাঁকা কখন হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কি কারণে আমার পিসি আর কি ওইখান থেকে আমাদের নতুন বাড়ির এদিকে কিছু একটা নেওয়ার জন্য এসেছিলেন। তো ওই যে গ্যাপটা ছিল, ওই গ্যাপে আমি এই বাড়িতে এসে হাত ফাত ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওই বাড়িতে যাব। ঠিক যখন যাব তখন আমি দেখছি ওই একটা আপনাকে যে প্রথমেই আমি বললাম যে একটা প্লটের মধ্যে 4টে বাড়ি ছিল। এবার যদি 4টে বাড়ি আছে এখনো, এর মধ্যে তো গ্যাপ আছে, মানে প্রত্যেকটা বাড়ির মধ্যে 4 ফুট করে ছাড় আছে। তো এই 4 ফুট করে যে ছাড়গুলো আছে না, এইগুলো একটা গলি টাইপের তৈরি হয়েছে। এবার আমাদের এই যে মানে যে বাড়িটা আমি বলছি, পুরোনো বাড়ি আর নতুন বাড়ি তার পাশে একটা গলি মতো প্যাসেজ আছে, তারপরে আর একটা বাড়ি আছে জেঠুদের বাড়ি। তো ওই প্যাসেজের ওইখান থেকে জায়গাটা পুরো অন্ধকার, রাত্রিবেলা হয়ে গেছে অলরেডি, তখন আমি বললাম 11:30 পৌনে 12টা হবে। তো লাইট ফাইট সবাই নিভিয়ে দিয়েছে, রাত্রি একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি পুরো বাড়ি যাবো, ঠিক যেতে যাবো, ঠিক এই সময় আমি পরিষ্কার দেখেছি আমার বোন একটা হোয়াইট কালারের, এখনকার দিনে সেটাকে ওই লং গাউন টাইপ একটা সালোয়ার বলে, আমি দেখছি পুরো খুব সুন্দর করে সেজেছে। আর সাদা রঙের একটা সালোয়ার পরেছে একদম লং লেন্থের, আর ওড়নাটাকে দিয়েছে। আমি পরিষ্কার দেখেছি, কোনো স্বপ্ন নয়, কোনো মানে ইয়ে নয়, পরিষ্কার দেখেছি যে ও ওই আমার বোন আর কি একদম ওই গলিটা দিয়ে আসছে, মানে আমি দাঁড়িয়ে দেখছি ও গলিটা দিয়ে আসছে। এলে এসে ওই যে আপনার ওই বড় পুরনো যে বাড়িটা আছে সেই বাড়ি আমার সামনে দিয়ে, মানে ধরুন আমি ওইটুকু টাইমে মানে আমার এই গ্যাপটা একদম খুবই কম, নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি যাওয়ার যে গ্যাপটা খুবই কম, কিন্তু তারই মধ্যে আমি জিনিসটা দেখছি যে ওই রকম হেঁটে হেঁটেও এলো, এসে খুব সুন্দর করে সেজেছে, আর এসে আমার সামনে দিয়ে ও ঢুকলো মানে পুরনো বাড়িতে। এবার পুরনো বাড়িতে স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি, প্রথমে একটা যেমন মেন দরজা থাকে ওইরকম দরজা, তারপরে দুটো ঘর, তারপরে একটা রান্নাঘর, আর পিছন দিকে বাথরুম আছে, আর একটা কুয়ো ছিল, মানে পাত কুয়া আছে আর কি। তো আমি এই হচ্ছে স্ট্রাকচারটা পুরনো বাড়ি, আর ছাদটা পাকা ছিল না। তো আমি দেখলাম যে আমার বোন আমার সামনে দিয়ে ঢুকলো, ও যে ঢুকলো ওর পিছন পিছন আমিও চলতে শুরু করলাম। ওকে বলছি, কিরে লাভলি, আমার বোনের ডাক নাম লাভলি, ভালো নাম সুস্মিতা, কিরে লাভলি কোথায় যাচ্ছিস, কোথায় গিয়েছিলিস, হ্যাঁ কোথায় গিয়েছিলিস, মানে আমি একটু মানে হয় না যে ও তুই কোথা থেকে ফিরছিস এত রাত্রে, বেশ ওকে একটু বকাবকি করবো, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ওকে বলছি, কিরে তুই কোথায় গিয়েছিস, কোথায় গিয়েছিস। আমি পরিষ্কার দেখছি মানে ও ইভেন চুলটাও এমন ভাবে বেঁধেছে, মানে সামনে থেকে দেখালে হয়তো বোঝাতে পারতাম, ফোনে তো ওইভাবে বোঝাতে পারছি না, খুব সুন্দর করে সেজেছে। আর আমিও পিছন পিছন যাচ্ছি, ও যাচ্ছে আমিও যাচ্ছি, আর আমি বলতে বলতে যাচ্ছি, তুই কোথায় গিয়েছিলিস বলতো, এত রাত্রে তুই কোথা থেকে ফিরছিস। তো ও যাচ্ছে আমিও যাচ্ছি, ও কোনো কথা বলছে না, ও চলতে থাকছে আমিও পিছনে চলতে থাকছি।
গিয়ে আমাদের লাস্ট যে মানে ঘরটা আছে সেই ঘরের দরজার কাছে গিয়ে ও একবার ঘুরে আমার দিকে একটা খুব মিষ্টি করে একটা হাসি দিল, হাসি দিয়ে আবার ঘুরে গেল। এইবারে তারপরে ঘুরে গেল। এবার আমার সেই মুহূর্তটা মানে একটুখানি কিরকম একটা হয়ে গেছে, মানে আমি বুঝলাম যে ও ঘরের মধ্যে ঢুকে গেল। এবার আমি ওকে আর অত মানে ওইদিকে আর পাত্তা দিইনি। আমার তো টার্গেট ছিল আইসক্রিম খোঁজা। আমি ফ্রিজটা খুলেছি, দেখি কোনো আইসক্রিম নেই। তো এবারে আইসক্রিম নেই যখন দেখেছি, আমি তো দেখেছি ও ওই ঘরে উঠেছে। মানে এই যে ঘটনাটা আমি আপনাকে বলছি, যে ও যে গেল, ও আমাকে দেখলো, ঘুরে দেখে যে হাসলো, হেসে আবার ওই ঘরের মধ্যে ঢুকলো, আমি দেখলাম। ও যখন ঘরের মধ্যে ঢুকলো তখন আমি আইসক্রিম দেখতে গেছি। এই টোটালটা হয়তো 1 মিনিট হয়তো সময় লেগেছে, 1 থেকে 2 মিনিট হয়তো সময় লাগতে পারে ম্যাক্সিমাম। এবং আমাদের আর কোনো দরজাও নেই, মানে এরকম নেই যে ও অন্য কোথা দিয়ে বেরিয়ে যেতে পারে বা অন্য এরকম নেই, একটাই দরজা। মানে আমি এটা দিয়ে একটা এন্ট্রান্স দিয়ে ঢুকলে আমার যদি বেরোতে হয় ওই এন্ট্রান্সটা দিয়েই আমাকে বেরোতে হবে। তো আমার যখন দেখেছি আমি যে ফ্রিজে আইসক্রিম নেই, তো আমার তো কাজ শেষ। আমি এবার ওকে ডাকতে গেছি। ওকে যখন ডাকতে গেছি তখন দেখছি দরজাটা খুলে ঘর অন্ধকার, কেউ কোথাও নেই। এবার তখনও অব্দি আমার কিছু মনে হয়নি। এবার ও যদি বেরোতো তাহলে তো আমার সামনে দিয়েই বেরোতো। আর ওই যে ফ্রিজটা আর যে ঘরটা যে মানে ছিল পরের ঘরটা, এমন কিছু বড় প্যাসেজ না যে ও পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে আমি বুঝতে পারবো না একদম। মানে কাউকে যদি বেরোতে হতো, মানে ফ্রিজটা এমন একটা জায়গায় রাখা আছে, কেউ যদি বেরোতে চায় তাহলে ওই সময় যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে সরতে হবে এরকম। সুতরাং ও ওটা দিয়ে বেরোয়নি। তো ও তাহলে কোথায় গেল? এবার তখন আমি আর কিছু মনে করিনি। তা ঠিক আছে, ওকে দেখতে পেলাম না, তো চলে এসছি। আমি চলে এসে এবার আমি পিসি গেছে, পিসি তালা ফালা দিয়ে দিয়েছে, পরিষ্কার সবকিছু বাসন টাসন গুলো মানে যেগুলো এটো বাসন টাসন গুলো আছে ওগুলো মেজে নিয়ে তালা দিয়ে দিয়েছেন আর কি। তো তালা দিয়ে যখন চলে এসে তখন 12টা বেজে গেছে। আমি হঠাৎ করে কি একটা মনে হলো, আমি এমনি জিজ্ঞাসাও করতাম না। আমাদের যে বেডটা ছিল, যে রুমটা আমরা শুতাম, আমি বোন আর পিসি 3 জনে একসাথে শুতাম। তো সেই জন্যই আমি জিজ্ঞাসা করেছি পিসিকে যে এরকম, ওনাকে তাতা বলতাম, যে তাতা লাভলি কোথায় গিয়েছিল রে, কি কোনো প্রোগ্রাম ছিল? বলছি না তো, কোথায় যাবে? আমি কোনো নিমন্ত্রণ ছিল জানি না তো। বললো না, কোথায় যাবে? আর ও তো আমার থেকেও ছোট, মানে ওকে যদি সেই সময় ও যদি কোথাও যেত একা, মানে বাবাকে নিয়ে যেত, তো বাবা তখন অসুস্থ ছিলেন, নিয়ে যাওয়া সম্ভব নয়। বলছে, আমি তখন বললাম না রে, আমি তো দেখলাম এই মাত্র, আমি যখন ওনাকে বলছি যে না রে আমি তো দেখলাম এই মাত্র যে ও তো সেজে গুজে ও ঘরে ঢুকলো। বললো তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বললাম কেন? বলছি তুই দেখ তো। আমি বসে মানে বেডের উপরে আমি বসে কথা বলছিলাম, লেপ ছিল, তো লেপটা শুয়ে দেখতো ও তো আজকে 8টার সময় শুয়ে পড়েছে। এসে কোচিং ছিল, পড়ে এসে ওর আজকে শরীরটা ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে যে 8টা থেকে 8:30টার সময় শুয়ে পড়েছে। তো তখন দেখে তো মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, মানে বলতে পারছি না যে কি হয়েছে। তো ওটা আমি পাশে দেখি বোন শুয়ে আছে, অথচ জাস্ট আমি 5 মিনিটও হয়নি আমি দেখেছি যে ওটা বোনই ছিল। ওরা সেজে গুজে এসছে, এসে ওরকম দেখলো, আমি তার পিছন পিছন কথা বলতে বলতে গেছি। সে কোনো মানে শব্দ করেনি। সে আমাকে ফিরে দেখলো, আমার দিকে ফিরে তাকালো, হাসলো, হেসে আবার চলে গেল ওই ঘরের মধ্যে। তাহলে ওটা কে ছিল? ওটা তো মানে আমি যখন পিসিকে বলছি সেও অবাক, সেও ভাবছে মানে কি হয়েছে। আর ওরকম বোন ঘুমোচ্ছে। আমি মাকেও জিজ্ঞাসা করি, মাও বলে যে হ্যাঁ আজকে ওর শরীরটা ভালো ছিল না, আজকে অনেক তাড়াতাড়ি কোচিং ক্লাস থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করে 8টা 8:30টার মধ্যে তো আজকে শুয়ে পড়েছে। আর কেউ কোনো নিমন্ত্রণ বা কিছু ছিলই না। সুতরাং ওটা বোন, মানে আমি যেটা ভেবেছি ওটা তো বোন ছিল না। তো এইটা একটা মানে আমার জীবনে একটা বড় এক্সপেরিয়েন্স, যে আমি এখনো অবধি জবাব পাইনি যে ওটা কে ছিল। তো তারপরে ওই ঘরটা আমার থেকে কোনো রকম কিছু কেস ছিল কিনা জানতে পেরেছিলেন পরে? না, ওই অ্যাকচুয়ালি আমার বাবা বাড়িটা করেছিলেন, ঠিক আছে, মানে জায়গাটা ফাঁকা ছিল আর কি, ওই 50 বছর আগে, 45-50 বছর আগে যেটা বলছি।
ওখানে সেই সময় বড় জোর ওই খাটাল টাইপের কিছু থাকতে পারে, কিন্তু মানে অত দূরেও কেউ জানে না, কেউ বলতে পারবে না মানে কিছু হয়েছে কিনা। মানে এরকম নয় যে ওই বাড়িটা কোথাও থেকে কিনেছি বা ওই বাড়িটাতে কিছু ঘটনা হয়েছে কিনা, এরকম কোনো ব্যাপারই নয়। বুঝতে তো পারলাম। ওইটা একটা বড় কোশ্চেন মার্ক যে ওটা কে ছিল। তো তারপরে তো ওইসব দেখে সঙ্গে সঙ্গে আমার মানে জ্বর চলে আসে আর কি, একদম দেন অ্যান্ড দেন। পরের দিন সকালে একজনকে ফোন করা হয়, মানে উনি আমাদের পরিচিত, ফ্যামিলির খুব পরিচিত একজন ব্যক্তিত্ব। তো উনি আর কি একটু মানে কৃষ্ণ নাম করেন, হরি নাম করেন, তো ওনার একটু স্পিরিচুয়াল এই সমস্ত ব্যাপারে জ্ঞান অনেক বেশি। তাকে যখন ঘটনাটা বলা হয়, তো সে আমার বোনকে কিছু একটা বলেছিল করতে, তো সেটা বোন আমাকে বলেনি। তো ওর মনে হয় মেবি কিছু একটা মন্ত্র বা কিছু একটা বলেছিল, সেটা ও আমার উপরে জাস্ট মাথার উপরে হাত দিয়ে, মানে ও ফোন করেছিল ওনাকে, মাথার উপরে হাত দিয়ে এরকম মানে 2-3 বার বলানোর পরে মানে আমি সে রাত্রে ঘুমোতে পারিনি, তারপরের রাত্রিরেও আমি ঘুমোতে পারছিলাম না। খালি মাথায় ওই একটাই মানে প্রশ্ন ঘুরছিল, তাহলে ওটা কে ছিল কে ছিল। একটা হয় না মানে হঠাৎ করে এরকম একটা ইয়ে মাথায় একটা ঘুরতেই থাকছে যে ওটা কে ছিল ওটা কে ছিল, বারবার ওই একই দৃশ্য মনে পড়ছে আমার, অথচ আমি দেখছি আমার বোন পাশে শুয়ে আছে। তো এই সমস্ত করার পরে ও মানে তারপরে আর কি আমার রাত্রি ঘুম আসে, তার আগে ওই 2-3 রাত আমি ঘুমোতে পারিনি ওই দৃশ্যটা দেখার পর। তো এটা এটা আমার একদম নিজের সাথে ঘটনা, মানে একদম নিজের অভিজ্ঞতা। এছাড়াও আমি আরেকটা ঘটনা বলছি। এই যে ঘটনাটা বললাম এর থেকে আরো ধরুন 10 বছর পিছনে, মানে 10 বছর আগের ঘটনা। আচ্ছা। আহ, তো সেইখানে ওই এই ধরুন বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে রক্ষাকালী পুজো হয়, তো আমাদের পাড়াতেও হয় আর কি, কম বেশি সব পাড়াতেই এখন হয়। মানে আগের থেকে হয়তো কমে গেছে, কিন্তু আমাদের ওখানে এখনো হয়। তো এইরকম একটা আমাদের আমরা যেটা করতাম সেটা হচ্ছে ওই রাত্রিবেলা, যেহেতু পুজোটা রাত্রিবেলা হতো, ওই 10:30-11টার পরে আমরা ঠাকুর দেখতে যেতাম। মানে আমার পাশের পাড়াতেই হতো পুজোটা। তো সমস্ত কাজকর্ম শেষ করে মায়েরা আমি দেখতাম যে পড়াশোনা হয়ে গেলে সবকিছু, কালকে স্কুলে যাব, বইটাই একদম গুছিয়ে রেডি হয়ে রাত্রিবেলা যাব, ঠাকুর দেখবো, এসে শুয়ে পড়বো, এরকম হতো। তো ওই 11টার দিক করে বেরোতাম। তো এরকম একটা হয়েছে, ঠিক হয়েছে যে রক্ষাকালী ঠাকুর দেখতে যাওয়া হবে। তো আমরাও সব রেডি টেডি হচ্ছি। এবার আমরা মানে যখন নাচ শিখতাম আর কি, তো সেইখানে আমাদের নাচের স্কুলে একটা ড্রেস, পার্টিকুলার একটা কালারের ড্রেস ছিল, অরেঞ্জ কালারের। তো সেটা পরেই আমাদের মানে যেতে হতো আর কি। তো এরকম হঠাৎ করে আমার বোন যাবে বলেছিল, তারপরে ওর কি মনে হয়, ও বলে যে না আমি ঠাকুর দেখতে যাবো না, ভালো লাগছে না বা কিছু একটা, বা ও আগে দেখে এসছে, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, ও কাকার সঙ্গে আগে ঠাকুরটা দেখে এসছে এরকম একটা কিছু। তো আমাদের সঙ্গে আর মানে যেতে চাইনি, ও ঘরেই ছিল। তা এমন সময় সব রেডি হয়ে গেছে, মা বেরোবে, বাবা ঘরে রয়েছেন, তো বোন যেহেতু যাবে না বলেছে সে ঘরে রয়েছে। তো আমার পিসি বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি, দিদিও বেরিয়ে গেছে, মা বেরোবে, ঠিক এমন সময় মা দেখছেন আমার বোন, তো ও সাইড ফেসটা দেখেছি পুরো, আমার বোন নাচের স্কুলের যে ড্রেসটা হয়, ড্রেসটা পরে বেরিয়ে যাচ্ছে একদম, মানে ও যেমন ওরকম বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাচ্ছে এরকম, মা ভেবেছে বোধহয় ও যাবে আর কি, ও যে যাচ্ছে। তো মা বলেছে কিরে তুই যাবি, তো এরকম নাচের স্কুলের ড্রেস পরে কোথায় যাচ্ছিস? তো মানে কোনো অ্যান্সার দেয়নি, সে বেরিয়ে চলে গেছে। তো মা ভেবেছে আমি বেরিয়েছি, দিদি ফিদি বেরিয়েছে, ও পরে বেরিয়েছে, তালা দিয়েছে, দিয়ে মানে তার মানে যেমন ছিটকিনি দেয় দিয়ে আমরা গেছি ঠাকুর দেখতে গেছি। তো সেখানে অতটাও মা খেয়াল করেননি। তো ঠাকুর দেখতে যখন গেছি ওখানে মানে ভেবেছে হয়তো এগিয়ে গেছি আমরা, মা তো একটু স্লো হাঁটেন, মায়ের পায়ে আর্থারাইটিস এর সমস্যা আছেন বলে আস্তে আস্তে হাঁটেন, মা তো পরে যাচ্ছে, ভেবেছি সবাই
আমি আগে চলে গেছি, এগিয়ে গেছি, যা হয় পাশের পাড়ায় পুজো আর কি, হাত ধরে ধরে নিয়ে যাবে এরকম। তো ভেবেছি ও এগিয়ে গেছে। তা ও ওখানে গিয়েও মা অত বুঝতে পারেনি, ভিড়ের মধ্যে হয়তো ভেবেছে কোথাও দাঁড়িয়ে আছে বা কিছু। যখন বাড়ি আসছি আমরা একসাথে, তখন মা জিজ্ঞাসা করছে যে আরে লাভলি কোথায়। তো পিসি বলছে লাভলি তো আসেনি। বললো এ কি রে, আমি তো দেখলাম ও তো নাচের স্কুলের ড্রেসটা পরে তো বেরোলো। তো জিজ্ঞাসা করলাম তুই নাচের স্কুলের ড্রেস পরে কেন ঠাকুর দেখতে যাচ্ছিস, মানে এটা কাচতে হবে, নোংরা হয়ে যাবে আবার। তো পিসি বলছে না বৌদি, ও তো আসেনি। তা আমি তো, আমাকে বলছে কি রে তো ও আসেনি। আমি বলছি না আমার সঙ্গে তো আসেনি, পরে এসছে কি জানি না। এবার দিদি তো আগে এসছে, আগে চলে গেছে, ওকে জিজ্ঞাসা করেনি। তো বাড়িতে এসছে, বাড়িতে এসে বাবাকে জিজ্ঞাসা, বাড়িতে এসে বাবা দেখছে বোন শুয়ে আছে বিছানায়, মানে ঘুম হচ্ছে আর কি। তো আচ্ছা। বাবাকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো, ও মানে ছোট মেয়েটা বেরিয়েছিল। বলছে না না, ও কি করে বেরোবে, রাত্রিবেলা অন্য করে বেরোতে পারে। তখন মা বলছেন যে জানো এরকম, তখন ঘটনাটা জানতে পারি যে মা এরকম দেখেছে যে আমরা যখন সবাই বেরিয়ে গেছি অলরেডি, মা ওই ছিটকিনিটা দেবেন, সেই সময় মা দেখেছে যে ওই বোন নাচের স্কুলের ড্রেস পরে বেরোচ্ছে গলি দিয়ে। এবার আমাদের বাড়িতে আমরা 3 বোন ছাড়া আর কোনো মেয়ে নেই, যে অন্য কোনো বাচ্চা মেয়ে আছে বা কেউ আছে, বা অত রাত্রিবেলা 11টার সময় কোনো মেয়ের পক্ষে আসা সম্ভবই নয় ওখানে। তো এবার বুঝতে এই পেরেছি। রকম ঘটনা, মানে ওই বাড়িতে, এটা আমার নতুন বাড়িতে ঘটনা। নতুন বাড়িতে অনেক প্রচুর ঘটনা আছে, বিচ্ছিন্ন ঘটনা, ছোট 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 ঘটনা, সে বলতে আমার গেলে প্রচুর সময় লাগবে। আমার একটা কোয়েশ্চেন রয়ে গেল, সেটা হচ্ছে আপনি প্রথমে দেখলেন যে আপনার বোন একবার যখন আইসক্রিম নিতে গেছিলেন রাতে, তখন একটা হুম ঘরের হুম মধ্যে ঢুকে গেল, এবং সেম হুম ঘটনাটাই ঘটলো আপনারা যখন মেলায় ঘুরতে গেলেন, সেই সময় আপনার মা দেখলো যে বোন ওইরকম ড্রেস পরে চলে যাচ্ছে। পরে কি কিছু জানতে পেরেছিলেন যে বোনের সাথে কি কিছু এসছে, বা কোনো কিছু এন্টিটির কোনো মানে প্রেজেন্স ছিল ওর সাথে, এরকম কিছু জানতে পেরেছিলেন? অ্যাকচুয়ালি শুধু এখানেও নয়, আরো দু একটা ছোট বিষয় বলি। ও যখন খেলতো, হুম। ছাদে আমরা খেলতাম প্রত্যেকেই, এই দুটো ঘটনার মধ্যে কিন্তু বিস্তর গ্যাপ আছে। মানে বললাম না, এই ঘটনাটা, মায়ের যে ঘটনাটা 2004 সালে, আর আমার ঘটনাটা কিন্তু 2011 সালে। হুম। মানে এবার বুঝতে পারছেন কতখানি গ্যাপ, কতটা বছরের গ্যাপ। এবং আমরা আরেকটা জিনিস দেখতাম কি, যে ও যখন খেলতো, মানে আমিও খেলতাম, কিন্তু ও যখন খেলতো ছাদে, উম, রাত্রিবেলা না ঠিক সেম আওয়াজ হতো। এবং আমরা বহুবার, আমার বাবা যখন বেঁচে ছিলেন উনি বহুবার গিয়ে দেখেছেন ছাদে কেউ কোথাও নেই। আবার কিছুক্ষণ পরে যখন, এটা নতুন বাড়ির ঘটনা আমি বলছি, যে আচ্ছা। ঠিক যেভাবে ও বিকেল বেলা হাঁটতো, দৌড়াতো, ঠিক সেই সেম ভাবে ওই রাত্রিবেলা দৌড়াতো, মানে হতো। ইভেন আপনি আর একটা কয়েকটা জিনিস বলি। এক বছর কালী পুজোতে, আমাদের বাড়িতে কালী পুজো হয়। তো হুম। এক বছর কালী পুজোতে বোন উপরের ঘরে, মানে আমি নিচের ঘরে রয়েছি, আমার মা রয়েছে নিচের ঘরের টয়লেটে, বোন গেছে উপরের ঘরের টয়লেটে। সমস্ত কিছু বন্ধ, মানে এরকম নয় যে হাওয়া দিয়েছে বা ওই, কিচ্ছু দেয়নি। ও পরিষ্কার উপর থেকে দরদর করে হানতে হানতে নেমে এসছে, নেমে এসে বলছে ভয় পেয়েছে। উপরের ঘরে যে টয়লেটের দরজাটা পুরো মানে ছিটকিনি দেওয়া ছিল, পুরো প্রেসার দিয়ে ধাক্কা দিয়ে কেউ খুলে দিয়েছে। এবার কেউ কোথাও নেই। কারণ আমি তো, আমাদের বাড়িতে 3টে লোক ছিল তখন, মানে ওই যে ঘটনাটা বোনের সাথে হয়েছে ওই মোমেন্টে। ও উপরে ছিল, মা নিচের টয়লেটে ছিল, আমি নিচের ঘরে ছিলাম। তো হুম। ওই রকম নিয়ে চলে এসছে। আবার ওই রকম কালী পুজোর পরে আমিও শুনেছি, মানে আমি বাড়িতে একা ছিলাম, আমি আমার পিসি ছিলাম, সেদিন বাড়িতে কেউ ছিল না। হুম। উপরের যে ছাদে অসম্ভব আওয়াজ, মনে হচ্ছে দরজা কেউ ভেঙে দেবে। মানে পরিষ্কার ছাদে নাচলে, মানে কি বলবো, উৎপাত করলে যে জিনিসটা হয়, মনে হচ্ছে দরজা কেউ ভেঙে দেবে। এবার আমার পিসি খুব প্রচন্ড সাহসী মানুষ ছিলেন। তো হুম। উনি একা একা উঠে ছাদে গেছেন, মানে যখন সিঁড়িতে পা দিয়েছেন সেই মোমেন্ট থেকে সমস্ত আওয়াজ বন্ধ। ছাদে উনি গেছেন, উনি দরজা মানে তালা খুলেছেন, দেখেছেন কেউ কোথাও নেই।
আর এই ঘটনাটা কেউ বিশ্বাস করতো না, আমাদের বাড়ির লোক মোটামুটি সবাই জানতো যে এরকম ছাদে আওয়াজ টাওয়াজ হয়। আমার হাজবেন্ড এই করোনার মধ্যে 2020 সালের কথা বলছি আমি, আমরা ওই মানে বাপের বাড়িতে আটকে গিয়েছিলাম এই বিভিন্ন লকডাউনের যে প্রসিডিওর, আমরা আসতে পারিনি আর কি আমাদের ফ্ল্যাটে। হুম। কিছুদিন আমরা ওখানে ছিলাম। তো এই লকডাউনের সময় আমার হাজবেন্ড বলেছে না তুমি যেটা বলছো ওটা সত্যি হয়। ও শুনেছে ঠিক রাত্রি 12টা 12:30 পরে উপরের ঘর একদম তালা দেওয়া, কেউ থাকে না। না আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা তো যে যার শ্বশুর বাড়ি যে যার ফ্ল্যাটে চলে আসি, মাঝে মধ্যে ওই বাড়িটা যাই, এমনি না হলে তালা দেওয়াই থাকে। আর মায়ের অসুস্থতার পর থেকে মা আমার কাছে থাকেন, কখনো দিদির কাছে কখনো বোনের কাছে, এইভাবেই থাকেন, ওনাকে একা রাখা যায় না। তো ওই সময়টা আমরা ছিলাম একদম রেগুলার ভাবে থাকতাম, এখন তো মাঝে মাঝে যাই। কিন্তু ওই সময়টা আমার হাজবেন্ড রাত্রিবেলায় 12:30 1টার দিকে ও জল খেতে উঠেছে, উঠে শুয়েছে আর পরিষ্কার শুনেছে মানে উপরের ঘরে যদি কেউ থাকে টেবিল টানলে চেয়ার টানলে যে আওয়াজ হয় পরিষ্কারও শুনেছে। তো তারপরে ও বলেছে না কিছু একটা সামথিং কিছু একটা ইয়ে আছে। তো আচ্ছা। দেখুন এখন এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এটা যেহেতু বারবার এরকম বোনকেই দেখা যায়, মানে যেহেতু 2-3টে এরকম ঘটনা বললাম আমি, হুম। এটা ওই একজনকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। এবার দেখুন ব্যাপারটা এই সমস্ত ঘটনা এইগুলো বলুন তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার যাদের মধ্যে যতক্ষণ না এই উপলব্ধি আসছে, আর এই সবার উপলব্ধি তো এক নয়, আত্ম উপলব্ধি সম্পূর্ণ আলাদা হবে সবার। তো আমরা একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি একটা দিয়েছিলেন, জানি না ওটা মানে কতটা কি ইয়ে, তো উনি একটা বলেছিলেন যে মেবি, উনিও খুব শিওর হয়ে বলেছেন সেটা নয়, উনি বলেছেন মেবি এটা হতে পারে যে আমাদের যেমন হয় না এখানে যেমন বন্ধুত্ব থাকে, স্পিরিট ওয়ার্ল্ডেও বন্ধুত্ব থাকে। তো এটা আচ্ছা। হতে পারে যে বারবার যেহেতু ওকে দেখা যাচ্ছে, তো এরকম হতে পারে যে ওর একটা মানে ধরুন পেয়ার, সেটা বন্ধু হতে পারে বা বোন হতে পারে, মানে যেহেতু বোনকে দেখা যাচ্ছে, ওর হয়তো কোনো একটা পেয়ার ছিল বা আছে যে এ বার্থ নিয়ে নিয়েছে, এ জন্ম নিয়ে নিয়েছে, বাট সেই স্পিরিট হয়তো জন্ম নিতে পারেনি, আচ্ছা। সে ওই জন্য সব সময় এর সঙ্গে থাকে। এই জন্যই আপনারা সেম একেই দেখেন, আচ্ছা। আসলে এটা ও নয়। মানে উনি এটাই দেখা দিয়েছিলেন আর কি, মানে এই একটাই আমরা যখন বারবার এটা জিজ্ঞাসা করেছিলাম, এই একটা ব্যাখ্যাই আমি পেয়েছিলাম আর কি। আচ্ছা। এতক্ষণ আমি বললাম আপনাদের যে আমার বাড়ির অভিজ্ঞতা, হুম। তো কম বেশি সকলের মনেই একটা প্রশ্ন রয়ে গেছে যে ওই মেয়েটি কে ছিল না ছিল, সেই প্রশ্নের উত্তর আমি নিজেও এখনো পাইনি। অনেক আমি পরবর্তীকালে যখন একটু বই টই চর্চা করি, তখন এক জায়গায় দেখেছিলাম আমি যে মোহিনী বলে একটা মানে ঘোস্ট ফর্ম আছে, সে নাকি এরকম থাকে। স্পেশালি তখন আমি নিজে রিলেট করেছিলাম যে ওখানে তামিলনাড়ু সাউথের দিকে ম্যাক্সিমাম এটা দেখা যায় এই ফর্মটা, যে যে সমস্ত মহিলারা ধরুন ভালোবাসা বা প্রেম অতৃপ্ত অবস্থায় চলে যান, তারা পরে মোহিনী বলে একটা ফর্ম নেন। তো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাউথের দিকেই এটা প্রচলন বেশি আছে। তারা কোনো কুয়ো টাইপের বা এরম ধরনের নির্জন জায়গায় থাকে, তো তারা কিন্তু বেসিক্যালি মেল অ্যাট্রাক্ট করেন। তো সেটা তো আমার ক্ষেত্রে হয়নি, বাট হতে পারে। এটা সবটাই এই যে আমি এখন আমার মাথায় ঘোরে যে ওই মহিলা বা ওই মেয়েটা কে ছিল, আমার মনে হয় মেবি ওটা কোনো মোহিনী ফর্ম ছিল হয়তো সেই সময়। হতে পারে স্পিরিট হয়তো পাস করছিল, আমি দেখে নিয়েছি কোনোভাবে। অথবা এর আগে আমার কাকু একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন, চিরঞ্জীব কাকু আমরা বলি তাকে। তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এবং ওনাকে যখন এই কথাটা জিজ্ঞাসা করা হয়েছিল, মায়ের ঘটনাটাও বলা হয়েছিল যে মাও তো এরকম দেখেছিলেন, প্লাস আমরা এরকম শুনি বারবার যে ও যখনই উপরে খেলা করে ঠিক সেম আওয়াজ রাত্রি 12টার পর থেকে একদম সেম, ছোটা ছুটি, লাঠি নিয়ে টানাটানি, হাসাহাসি সমস্ত কিছু শোনা যায়। তখনই উনি ওই এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন যে মেবি ওর কোনো পেয়ার রয়ে গেছে যে এখনো জন্ম নিতে পারেনি, সেই জন্য ও
সব সময় ওর কাছে থাকে, ও কোনো ক্ষতি করবে না, বাট এর যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে মানে আমার বোনের, হুম। তখন সে মেবি তাকে দেখে নেবে, কিন্তু এমনি ও কোনো ক্ষতি করবে না, এমনিও থাকবে। ওই জন্যই আপনারা ওকেই দেখেন, অন্য কাউকে কিছু দেখেন না, ওকেই দেখেন। মানে ওর হচ্ছে আপনার ওই রিফ্লেকশন বা ওর কপি টাইপের আর কি। তো আচ্ছা। যাই হোক, এই সমস্ত অনেক তর্কের ব্যাপার, যাদের বিশ্বাস আছে তো তারা, যাদের ফিলিংস এই বিষয়ে আছে তারা বুঝবেন ব্যাপারটা, আর যারা এই বিষয়ে সেরকম যাদের বিশ্বাস নেই তারা গল্প আকারে নিছক শুনতে পারেন। এরপরে আমি যে ঘটনাটা আসবো সেটা একদম টোটালি অন্য জায়গাতে। এটা একটা মধ্যপ্রদেশের হোটেলের ঘটনা। তো আমার নিজের সাথে হয়নি, এটা আমার হাজবেন্ডের সাথে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ও পরে আমাকে শেয়ার করেছে, তো সেটাই আচ্ছা। আমি আপনাদের কাছে এখন বলবো। আমার হাজবেন্ড এমনি কর্মসূত্রে প্রায় গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মানে ও কাজের সূত্রে গেছে আর কি। তো সেখানে ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে, আমাকে বলেনি, যদি আমি আবার বলি না যেতে হবে না বা কিছু, কিন্তু মধ্যপ্রদেশেরটা ও মানে ওর একটু একটু অন্যরকম লেগেছিল, তো শেষে নিজেই আমাকে শেয়ার করেছিল কথাটা। ওর হচ্ছে মধ্যপ্রদেশের বেশ একটা কোর এরিয়া, জঙ্গল টাইপের জায়গা, আহ, বান্ধবগড়ের দিকে, মানে একদম বান্ধবগড় বলবো না, ওই ওই আশপাশে কোন এক্স্যাক্টলি আমার জায়গাটার নাম এখন মনে নেই। মোট কথা খুবই জঙ্গল সেখানে। একটা প্রজেক্ট চলছিল, ও যেহেতু ডেপুটি ম্যানেজার ছিল তো ওকে যেতেই হয়েছিল আর কি। তো সেখানে এমন একটা কাজ চলছিল, একটা টাওয়ার যাচ্ছিল আর কি, সেই টাওয়ারটা খুব কোর এরিয়ার মধ্যে যাবে, মানে সেই যে ওখানে কোনো লেবার কাজ করতে চাইছিল না, কারণ ওখানে বন্য প্রাণী মানে বাঘ একদম নিশ্চিন্ত, মানে অ্যাটাক করবেই এরকম। তো যাই হোক, সে কোন লেবার কাজ করতে চাইছিল না, লেবার পাওয়া খুব মুশকিল ছিল, কিন্তু কাজটাকে একটা মানে টাইমের মধ্যে, সম্ভবত ওটা ওদের কোম্পানির ভেলের সাথে একটা টাই আপ হয়েছিল, তো সেখানে একটা মানে ওদের ইয়ে দিয়েছিল বা টাইম বাউন্ডেশন দিয়েছিল, এর মধ্যে করতেই হবে। তো সেই জন্য ও গিয়েছিল, ও লেবারদেরকে কনভিন্স করিয়ে মানে কাজটা যাতে টাইমের মধ্যে ওঠে আর কি। তো আচ্ছা। তারা খুব মানে খুব শর্ট নোটিসের মধ্যে ওর কাছে আসে যে তোমাকে এরম এরম যেতে হবে। তো ও কি করেছে, ও কোনো রকমে ওখানে একটা আশেপাশে থেকে যা হোটেল দেখেছে বুক করে নিয়েছে। এবার ও এইটা ঘটনাটা হচ্ছে আপনার ওই বর্ষাকাল, জুন জুলাই মাস করে হবে। তো গেছে, এবার কাজ টাজ হয়েছে, হওয়ার পরে রাত্রিবেলা যা হয় যে মানে অন সাইটে থাকলে কাজের চাপ অনেকটা বেশি থাকে। এবার কাজ টাজ করে এসে চলে এসছে, এসে রুমের মধ্যে ঢুকেছে, রুমে ডিনার টিনার অর্ডার করেছে, ডিনার টিনার অর্ডার করে খাওয়া দাওয়া করেছে। তো করে একটু ওই আমার সাথে রাত্রিবেলা কথাবার্তা বলেছে, বলে ও আমাকে যেটা বলছে যে আমি লাইটটা অফ করে টয়লেটে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাইটটা অফ করে শুয়েছি। এবার এসিটা চলছিল, এসিটা খুব চিল হয়ে গেছে, তো সে তখন কি করেছে, এসিটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ঘরটা এতটাই ঠান্ডা হয়ে আছে, ও কি করেছে যে ওই ইয়ে আপনার কম্বল টাইপের থাকে, ওটা একটু গায়ে ইয়ে করে মানে শুয়ে ঘুমোয়নি তখন অব্দি, শুয়ে আছে। তো হট বলছি কিছুক্ষণ 5-7 মিনিট হবে, 5-7 মিনিটের মধ্যে হঠাৎ করে ও দেখছে ঘরটা যেন মনে হচ্ছে কেউ মানে ধূপ জ্বেলেছে, ধূপ জ্বেলে যেরকম ধোঁয়া হয়, ঘরটা সেরকম ধোঁয়া হয়ে গেছে। তো তখন ও ভাবছে যে বাবা এসিটা, মানে ও ভাবছে যে কি কিছু আগুন টাগুন লাগলো বা কিছু ফল্ট হলো এরকম, শর্ট সার্কিট টাইপের কিছু হলো বা কিছুটা ইয়ে হলো, কি ওটা ওইটাই ওর মাথায় এসছে। তো উঠে চেক টেক করেছে, এবার এসিটা অফই করে দিয়েছিল আগে। তা দরজাটা খুলেছে, খুলে বাইরে দেখেছে, ম্যানেজারকে দেখেছে ওখানে, ইয়ে যে আপনার ইন্টারনাল যে ফোন হয় সেখান থেকে ফোন করেছে, করে এরকম বলছে এরকম ঘরটা ধোঁয়া ধোঁয়া লাগছে, তো পাঠান কাউকে। তো সে এসছে, এসে সব ঠিকঠাক করেছে, করে দেখে কিছু নেই। ইভেন যখন ওরা এসছে তখন আর অত মনেও হয়নি যে ঘরটা ধোঁয়া ভর্তি হয়ে আছে বা কিছু, এমনি ওরা নর্মাল চেক করে আবার চলে গেছে আর কি। তো চলে গেছে, এবার বলছেন নেই বাবু কুছ নেই হুয়া হ্যাঁ, বলে ঠিক है तब
ठीक है शायद आपको कुछ मतलब ধুমলা लग रहा है आप इतना टायर्ड हो इसलिए ও ভেবেছি হ্যাঁ হয়তো হতে পারে আমি এত টায়ার্ড আছি হয়তো আমারই চোখটা ধোঁয়া ধোঁয়া লাগছে অনেক সময় হয় আমাদেরও হয় ও কিছু বলেনি ওরা চেক করে দিয়েছে এসিও অফ করেছিল সুতরাং আর তারপরেও ভাবছি যদি কিছু খারাপ হয় ফায়ার অ্যালার্ম আছে বাজলো বা কিছু তো ওরা চেক করেছে দেখেছে হয়নি কিছু চলে গেছে চলে যেতে লোকজন দরজাটা বন্ধ করে দিয়েছে ওই 8 ঘন্টা মতো একটু ফোন টোন মনে হয় ঘাটছিল তো যাই হোক তারপরে আবার শুয়েছে তখন রাত্রি 1:10-15 হবে শুয়েছে শুয়ে এবারে ও বলছে যে ও মানে চোখটা বুঝতে যাবে মানে এবার লাইটটা অফ করে দিয়েছে তো যখন চোখটা হালকা করে বুঝেছে তখনও ফিল করছে মানে ও ফিল করছে কিছু মানে সামথিং ইজ রং মানে ও বুঝতে পারছে ও নিজেই বলে যে আমি দেখো আমি বুঝতে পারছি যে রুমটার মধ্যে শুধু আমি একা নয় আরো কেউ একজন আছে কিছু একটা আছে ও নিজে সেটা প্রেজেন্ট বুঝতে পারছে তারপর কিছু করেনি আবার মানে চুপচাপ শুয়ে আছে এবারে শুয়ে থেকে এক পাশ শুয়েছিল বা ফিল করেছে শুয়ে থেকে পাশ ফিরেছে যখন অন্ধকার ছিল বলছে আমি পরিষ্কার দেখছি একটা ব্ল্যাক কালারের একটা শ্যাডো মানে একটা কিছু দাঁড়িয়ে আছে পুরো একদম সাইডটা ফিরেছে ওর বেডের পাশে দাঁড়িয়ে আছে এবার দাঁড়িয়ে আছে পাশে কিছুক্ষণের মধ্যেই ঘরটা আবার সেই ধোয়া 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 হয়ে গেল তারপরে আমি বললাম যে ওখানে তুমি কি করলে বলছে আমি কি করবো তখন আমার ও মানে আমার হাজবেন্ড বলছে আমার তখন কি করণীয় আছে আমাকে কালকে ভোরবেলা 4টের সময় উঠে রিপোর্ট করতে হবে আমি এখন কি করবো ওর মাথায় ওটাই ঘুরছে তো বললো আমি কিছু করিনি আমার যে ইষ্ট দেবতার নাম নিয়ে আমি জোর করে চোখ বুঝে ঘুমিয়ে পড়েছি তো তারপরে আমি তো বললাম যে মানে সত্যি তুমি একটা মহান কাজ করেছো ওই সিচুয়েশনে ওইভাবে ঘুমিয়ে পড়া মানে আমার কাছে তো ইম্পসিবল তো যাই হোক তারপরে উঠেছে উঠে ভোরবেলা উঠে গিয়েই ও ম্যানেজারকে ধরেছে ধরে বলছি যে কাল রাত কো ऐसा हुआ है क्या बात है हमको बताइए তো প্রথমে তো ওরা কিছুই বলেনি তো বলতে এবং ওর বুকিংটা অনেক দিনের বুকিং ছিল কারণ এরাও জানতো এরাও জানতো যে এদের এখন প্রজেক্ট চলছে তো এরা আসবে এবং এদের আরো লোকজন আসবে মানে আরো কাস্টমার আর কি আসবে तो मैनेजर बोलते नहीं साहब ऐसा तो कुछ बात नहीं है आपको कुछ गलतफहमी हुआ होगा बोलते आप सच सच बताओ बोल दो हम कुछ नहीं बोलेंगे তখন ওদের হোটেলে একটা ওয়েটার বা বয় একজন ছিল সে ওকে বলেছে যে সাবজি सही बोल रहे हैं आपका मतलब ये बहुत भारी है और যেটা আমরা বাংলায় রাজভারী যেটা বলি तो आपको कुछ नहीं हुआ है उस रूम में सुसाइड एक हुआ था प्रॉब्लम है तो बोलते आप क्यों दिया ये रूम आप क्यों दिया फिर बोलते आप क्या करते आप लोग का बुकिंग था उस दिन पूरा रूम सारा बुक था तो हम लोग को बोला गया है नॉर्मली हम लोग वो रूम नहीं देते हैं लेकिन हम लोग को बोला गया आपको देने के लिए बोले आप ऐसा दिया है আপনি এরকম ভাবে দিয়েছেন আজকে আমি দেখুন আমার রাজভারী বলুন বা আমার কি বলবো আমি হার্ট মাইন্ডের বলুন সেজন্য আমি থেকে গেছি কিন্তু আজকে ওখানে তো অন্য কোনো মানুষ ছিল সে তো তার তো কিছু ক্ষতি হতে পারতো সে তো ভয় হাটফেল করতে পারতো তখন আপনারা কি করতেন তার কি আপনারা কোনো দাম দিতে পারতেন আপনাদের রুম অ্যাভেলেবল না থাকলে আপনারা নেবেন না তো এরকম ভাবে ওদের খুব ঝেড়েছিল ঝাড়ার পরে ও কমপ্লেন মানে বলেছিল যে এরপরে আমাদের কোম্পানি থেকে কোনো রুম আপনাদের হোটেলে আর নেব না কিন্তু সেই 2 দিন তোর বুক ছিল ওই 2 দিন তো অন্য হোটেলে যাবার উপায় ছিল না তো চেঁচামেচি করতে ওদের ঝাড়তে ওরা আবার ওকে অন্য রুমে শিফট করে দিয়েছিল তারপরে আর ওই প্রবলেমটা হয়নি ঠিক আছে দিদি ভাই আমার কাছ থেকে তো এতগুলো ঘটনা আজকের মতন পেলাম পরের বার যদি আপনার কাছে আরো কোনো ঘটনা থাকে বা আপনার পরিচিত কারোর মুখ থেকে যদি কোনো ঘটনা আপনি শুনে থাকেন সেক্ষেত্রে তাহলে তো আমরা নিশ্চয়ই আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব তো আজকের মতো এখানেই শেষ করছি দিদি ভাই এটাই ছিল আজকের পডকাস্ট এই রকমই আরো পডকাস্ট শুনতে এই ভিডিওটি শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন আর আমাদের চ্যানেলে আসা আরো লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন তো এখনকার মতো এখানেই শেষ করছি ফিরে আসবো আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে
Till then, tune in and turn up the fear. This is Terror FM.